আচ্ছা, introducing Google Ads on search engine. আহ, এগুলো তো গেছি। আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস। বিডিং স্টার্ট আছে। হ্যাঁ, বলা হয়েছে। হ্যাঁ, ওপেন হয়েছে। এগুলো কি বলছি আপনাদেরকে? না না নাম্বার স্যার, 3 আগে বলেছি গুগল অ্যাডস। আচ্ছা, আমরা একটু অ্যাড অ্যাকাউন্ট ওপেন করি। প্র্যাকটিস অ্যাকাউন্ট। ক্যাম্পেইনসে যাই, নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করি। আচ্ছা, সর্বপ্রথম আমাদের কিছু কাজ করতে হবে। স্লো করতেছে। হোয়াট ইজ ক্যাম্পেইন বলেন তো? ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন মানে কি বলেন তো? ক্যাম্পেইন কাকে বলে? ক্যাম্পেইন হচ্ছে প্রচার অ্যাড দেওয়ার প্রচারের জন্য যে অ্যাড ক্রিয়েট করা। ফেসবুকে একটা সংজ্ঞা দিছিলাম না, ক্যাম্পেইন কাকে বলে? তুমি সবার উপরে ক্যাম্পেইন করতে হুম, সবার অ্যাড উপরে দেয় যে ক্যাম্পেইন ওগুলো আমরা ক্রিয়েট করি। বিভিন্ন ধরনের অ্যাড। ক্যাম্পেইন হচ্ছে ডিকশনারি লারা খেয়ে গেছে। ডিকশনারি পাইতেছেন না এখনো? ডিকশনারিতে এখনো পাইতেছেন না? কি জমা আছে? হ্যাঁ, কিছু বলতেছেন, মনে আসতে যেতে বলতে পারতেছেন না। একটু সমস্যাটা বললে না। একটু বললেই তো। তাহলে একটুই বলি। স্যার স্বাভাবিকভাবে তো ক্যাম্পেইন হচ্ছে প্রচার। ক্যাম্পেইন মানে প্রচার প্রসারণা না। ক্যাম্পেইন ইজ আ থিং। নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট একটা টাইম ট্রাভেলে, বললাম তো একটু, কোনো নির্দিষ্ট টাইমে প্রচার প্রচারণার মাধ্যমে হচ্ছে কোনো নির্দিষ্ট একটা সময় কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করা, বিজ্ঞাপন দেয়া। স্যার প্রমোশন বিজ্ঞাপন প্রচার করার সাথে একটি রিলেটেড না। নির্দিষ্ট সময় বলতে যে 15 দিন 20 দিন 1 মাসের উপর। একই শব্দ। একই শব্দ তা আমি তো প্রচারণাই বলছি। এর আগে একটা কথা আছে না, মানে এই যে 15 দিন 20 দিন 1 মাস এটা তো অবশ্যই নির্দিষ্ট সময়ে কিসের প্রচার প্রচারণা করবে? প্রোডাক্টের সেটা বলতে হবে না। আমি তো বলছি যে প্রোডাক্টের প্রচার। আচ্ছা, এখন বলে না মানুষের যে ক্যাম্পেইন করা এই বিষয়ে ক্যাম্পেইন করলে ভালো হয়, বেটার হয়, এরকম বলে না। ওইটাই এটা ফেসবুকে তো একটা প্রচার প্রচারণা মাত্র। ধরেন আমরা ফেসবুকে যখন নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, প্রথম দিন জেনে না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম। সো আজকেও জেনে না বুঝে একটু বিষ খাইতে হবে, ঠিক আছে? তো চলেন জেনে না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, দেখবেন এখানে ক্রিয়েট নামে একটা অপশন দেখা যাচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টে। গুগল অ্যাড অ্যাকাউন্ট আগে খুলে নিতে হবে, তারপরে খুলে নিতে হবে। কিন্তু আরেকটা কথা বলছিলাম, কি বলেছিলাম বলেন তো? গুগল অ্যাড অ্যাকাউন্ট তো খুলে নিতে বলছে, আরেকটা কথাও বলছে। কি করতে হবে বলেন? প্র্যাকটিস এখন তো কার্ড ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। কার্ড ছাড়া তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। ওই যে আপনি ইমেল অ্যাড্রেস দিলে আপনি অ্যাক্সেস দিয়ে প্র্যাকটিস করা যায়। দিছেন ইমেল অ্যাড্রেস? আমি তো আমাদের তো কইরে দিছি। আপনাদের দুজন কথা বলতেছি। আপনারা ইমেল অ্যাড্রেস দিলে অ্যাক্সেস দিয়েছেন? স্যার বলছিল যে দিয়ে দিতে সবাই বলেছিলাম তো অবশ্যই। সো ইমেল অ্যাড্রেসটা দেন, তাহলে আমি আপনাদেরকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব। ওকে, তারপর আপনারা সুন্দর করে এখানে এসে ল্যান্ড করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আসার পরে দেখবেন ক্রিয়েট নামে একটা অপশন আছে।
এদিকে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন প্লাস এখন একটা অপশন দেখা যায়। তো আমরা জাস্ট এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করতে পারি, যেখানে ইচ্ছা ক্লিক করবেন। সো ক্যাম্পেইনে ক্লিক করলাম। তারপর হচ্ছে সেলস ক্যাম্পেইনে ক্লিক করলাম। এগুলা কি জিনিস আপনারা একটু মাথা খাটাইলে বুঝবেন, এগুলো ওই ইয়ের মতো কিন্তু awareness আপাতত আমি traffic, এক্সপ্লেন করতেছি না, lead। আপাতত আমি এক্সপ্লেন করছি না, পরে করব। সো ধরেন কন্টিনিউ, দেন হচ্ছে সার্চ। গুগলের ক্যাম্পেইন মানে অ্যাড কয় প্রকার, কি কি? Charts are display। ডিসপ্লে আপনি বলেন তো কয় প্রকার, দুই প্রকার, কি কি? সার্চ এট ডিসপ্লে। সার্চ অ্যাড, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড। সার্চ অ্যাড মানে কি? গুগলে এটা সার্চ করলে আসে। হুম, এভাবে হাত দিয়ে রাখছেন কেন? ইজ এভরিথিং গোজ রং উইথ ইউ? ডিপ্রেশনে আছেন, তাহলে এবার হাত দিয়ে রাখছেন কেন? আচ্ছা, কোনো কিছু সার্চ ডিসপ্লে মানে যেটা আমাদের সামনে আসে, যেমন আমি ফেসবুকে ঢুকছি সরাসরি সামনে আসছে সেটা ডিসপ্লে। বুঝি না, আপনারা 1 সেকেন্ড উত্তর দিয়ে দিলেন। একটু বিট মোর এক্সটেন্ডেড। ডিসপ্লে হচ্ছে যে ইউটিউব। আমি জিজ্ঞেস করেছি সার্চের কথা। সার্চ Google-এ হচ্ছে search যে চার্জ করতে করে গেলে যে যে অ্যাড ad দেখে। হ্যাঁ, গুগলে সার্চ করলে যে অ্যাডগুলো আসে গুগলে সার্চ করলে যখন আমাদের সামনে অ্যাডগুলো দেখা যায়, ওগুলোকে কি বলে? সার্চ সার্চ অ্যাড। আর ডিসপ্লে অ্যাড যে ফেসবুক বা গুগল, ফেসবুক বা যে ইউটিউব, ফেসবুকের অ্যাড কি ডিসপ্লে অ্যাড বলে? কে বলছে আপনারে? সরি ইউটিউবে তো অ্যাড করা আছে না, ইউটিউবটা আছে। ইউটিউব আর ফেসবুক তো একটা। ফেসবুক কি গুগলের নাকি? ফেসবুকের মাদার কোম্পানির নাম কি? মার্ক জুকারবার্গ হচ্ছে ব্যক্তি, সে তো আর কোম্পানি না। মাদার কোম্পানির নাম কি? আমাদের কোম্পানি তো হলো ফেসবুক, হুম, আদার হচ্ছে গুগল, মাদার হচ্ছে ওই ফাদার আর মাদার না, এটা মাদার কোম্পানি মানে হচ্ছে ধরেন আকিজ কোম্পানি, আকিজ গ্রুপ অফ। আকিজ ভাইয়ের এইটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি মাদার কোম্পানি কি বলতে কি বোঝায়। আকিজ গ্রুপ অফ কোম্পানি, কোম্পানি নাকি ইন্ডাস্ট্রিজ? আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিজ মানে কি? এটা কোম্পানি। আকিজ এটা কোম্পানি, এটার মধ্যে আরো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে, আরো অনেক বড় বড় জায়ান্ট কোম্পানি আছে। অনেকগুলো এটার মধ্যেও বড় বড় অনেক জায়ান্ট কোম্পানি আছে। আকিজ একটা কোম্পানি, আকিজ টাইলস, আকিজ সিরামিক্স, আকিজ সিমেন্ট আছে, ঠিক আছে? আকিজ রডও আছে, মানে আকিজের কি নাই? আকিজ প্লাস্টিক্স, রড, সবকিছু আছে, তাই না? সো এক একটা ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আকিজ কি? গ্রুপ অফ কোম্পানিজ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। সো আকিজ কোম্পানিটা তাইলে কি? মাদার কোম্পানি। কি কোম্পানি? এটার আকিজ তো হইলো সব নিয়ে বলছে যেটা নিয়ে শুরু করছে, এখন পরবর্তীটা কি হয়ে গেছে, এর ভিতরে আরো অনেক কোম্পানি আছে। সো ফেসবুকের মাদার কোম্পানি, দ্যাট মিন ফেসবুক কোন একটা কোম্পানির আন্ডারে আছে। ওই কোম্পানিটার নাম কি? মিটা, মেটা, কি মেটা, এই যে লোগোটা। সো মেটা আন্ডারে ফেসবুক। সো ফেসবুকের মাদার কোম্পানি যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কি করবেন? মার্ক জাকারবার্গ বলবেন? না, তাহলে বলে না। ফেসবুকের মাদার কোম্পানি কি? মার্ক জাকারবার্গ। তাহলে মেটা। চলে আর কি এটা না। ফেসবুকের মাদার কোম্পানি কি?
মেটা কোম্পানির আন্ডারে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওকুলাস। ওকে, গুগলের মাদার কোম্পানির নাম কি? গুগলে হুম, তখন আমার মাথায় আসতেছে এমন যে ইলন মাস্ক তো প্রথম ওইটা করছিল, গুগল তো পরে করছে। ইলন মাস্ক করছিল কোনটা? যে টুইটার। ইলন মাস্ক তো টুইটারের মালিক। হ্যাঁ টুইটার না, হুম, তো কি নাম করছিল ওটা থেকে পরে করছে। গুগলের মাদার কোম্পানির নাম হচ্ছে অ্যালফাবেট। কি ফাবেট? অ্যালফাবেট অ্যালফাবেট কোম্পানির আন্ডারে গুগল, ইউটিউব, আরো যা যা অ্যালফাবেটের আছে। ওনারে তো ইলন মাস্ক। হুম, অ্যালফাবেটের ওনারে তো ইলন মাস্ক না। ইলন মাস্ক, না, লেরি পেজ। বাংলাদেশি কোম্পানি সমন্বয় করে। অ্যালফাবেট কোম্পানির ওনার হচ্ছে লেরি পেজ, গুগলের ফাউন্ডার। গুগল ফাউন্ডার নেম সার্জে ব্রেইন আর হচ্ছে লেরি পেজ, এই দুজন। লেরি পেজ, ঠিক আছে, সার্জে ব্রেইন। সেটা কি মাথাকে কি তৈরি করতে? কি তৈরি করছে? না এইগুলি হলো গড গিফটেড, এই কোনো আমি এগুলো বলে দিই, কারণ এগুলা আল্লাহ প্রদত্ত ছাড়া হয় না। এটা কি আমি এগুলো দিয়ে পড়াশোনা করে দিয়ে এগুলো হওয়া যায় না। এটা সরাসরি আল্লাহ ভাবে দিয়ে দিচ্ছে। তাই আমি এটাই বিশ্বাস করি। আপনি এই ধরনের পৃথিবীতে কি এরকম পড়া আছে যে আপনার পুরাই হয়ে যায় এই যে এদের মতো এইগুলো আল্লাহ প্রদত্ত, এটা সরাসরি গড গিফটেড। যেমন কবি নজরুলের যে বিষয়টা আপনি দেখেন, উনি কিন্তু কোনো একাডেমিক পড়াশোনা নাই, উনি অথচ দেখেন ওনার কবিতা, উপন্যাস, সাহিত্য আজকে গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে যারা বা মাস্টার্সের মধ্যে চর্চা হইতেছে, বাংলা একাডেমিকে চর্চা হইতেছে, ঢাকা ইউনিভার্সিটিতে, বালা বালা বিশ্বের বড় বড় এই যে কালিঙ্গা ইউনিভার্সিটিতে হইতেছে। আমি জানি তো এটা। এগুলো তো হচ্ছে গড গিফটেড। এখন লেরি পেজ দুনিয়ার সবচেয়ে মেধাবী লোক না? সার্জে ব্রেইন দুনিয়ার সবচেয়ে মেধাবী লোক না? এগুলো আরো আছে। ইলন মাস্ক কি দুনিয়ার সবচাইতে মেধাবী লোক না? সে অনেক কিছুই ভুলা যায়। ইভেন আইনস্টাইন, সে ট্রেনে উঠলে পরের গন্তব্য কি ভুলা যেত, নিজের বাড়ির ঠিকানা ভুলা যেত মাঝে মাঝে। সবসময় একটা হিসেবে দেয় So, end of everything, হ্যাঁ আল্লাহ তালার দিছে, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট উই হ্যাভ টু লুক ইট। দ্য পয়েন্ট ইজ কিভাবে তারা এই পর্যায়ে যাইতে পারছে। বিল গেটস যে পরিমাণ মেধাবী লোক, এই পরিমাণ একজন মেধাবী লোক যদি আমাদের সাউথ এশিয়াতে থাকতো, তাহলে সে বিল গেটসের পর্যায়ে যাইতে পারতো না। ঠিক আছে, কারণ বিল গেটস যখন শুরু করছে, তার কাছে ওই অপরচুনিটিটা ছিল সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। জিনিসটা কি? অপরচুনিটি। আমেরিকাতে যান, বিশ্বের সবচাইতে বড় বড় অপরচুনিটিগুলো সেখানে। আপনি সবচাইতে বড় নেটওয়ার্কিং সেখানে। আপনি বাংলাদেশের পয়সা কখনোই ভালো কিছু করতে পারবেন না, গজবটা ওই অপরচুনিটিটা নাই। ঠিক আছে, তাদের কাছে ওই অপরচুনিটি ছিল। সেম একজন মেধাবী, লেরি পেজের মধ্যে একজন মেধাবী বাংলাদেশে বসে কাজটা করতে পারতো না, যেটা সে আমেরিকা বসে করতে পারছে। বাংলাদেশে কি কোনো বিজ্ঞানী ছিল না? আছে স্যার। আর এটা সিম্পল উদাহরণ, একটা উদাহরণ দিতে পারি। আমি আরো আজ থেকে 50 বছর আগে বা 60-70 বছর আগে যখন মানুষ So, আমেরিকাতে আপনি যদি এমন তো হইতে পারে অন্য কারোটা চুরি করে নিয়ে কি করেন না চুরিতে, তার ছবির মধ্যে যেমন থাকে। মার্ক জাকারবার্গের কথা বলে আর কি, সে আইডিয়া চুরি করছে। আপনি চুরি করে বানান না। চুরি বলতে ওটাও কিন্তু চুরির মধ্যে কিন্তু ট্যালেন্ট লাগে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। চুরি বলতে চুরি না, ঠিক আছে, আইডিয়া কপি করা। কপি কে না করে? কপি সবাই করে, এটা কেউ অপরাধের কি? টিকটক রিলস নিয়ে আসছে, রিলস পড়ার কেউ আনে নেই। দুনিয়াটা ভিতরে একটা খেলা, কে কার বেঞ্চি মারি হালাই খেলা সে বেঞ্চি মারি হালাই দিচ্ছে, কেউ করছে।
তো টিকটকে রিলস আছে কইতেই না। রিলস মানে শর্ট ভিডিও আর কি, টিকটক শর্ট ফর্ম ভার্সন না। সেটা কি প্রথমে টিকটকেই ছিল, এরপরে ফেসবুকে আসছে, ইউটিউবে আসছে। ইউটিউবে প্রথমে শর্টস নামে ছিল, মাঝখান দিয়ে আবার রিমুভ করে দিয়েছিল, পরে আবার একদম ফুল ফোর্সে নিয়ে আসছে ওরা ইউটিউব। সেটাই আল্লাহ প্রদত্ত, ঠিক আছে, বাট দ্য অপরচুনিটি, ওরা যে অপরচুনিটি ওরা পাইতেছে সেটা সবচেয়ে বড় বিষয়। ওকে, হার্ভার্ড স্কুলে পড়লে কি আপনি খুব বেশি বড় বিজনেসম্যান হয়ে যাবেন? কিন্তু কি হবেন, হার্ভার্ড ইউনিভার্সিটি পড়লে আপনি যে জ্ঞানী একটা হওয়া। অপরচুনিটি পাবেন, জ্ঞানী না। হার্ভার্ড ইউনিভার্সিটি বললে সবচেয়ে বড় বিজনেসম্যান হয়ে যাবেন না। জ্ঞানের তো কেউ অপরচুনিটি তাদের একটা মূল্য দেয় আর কি, বড় বড় ইউনিভার্সিটি স্কুলে আসতে পড়লে এইটাই আর কি। হার্ভার্ডের চিন্তা করে সেটা না, নেটওয়ার্কিং পাবেন আপনি, বড় বড় মানুষের সাথে কানেক্টেড হইতে পারবেন, যেটা দ্বারা আপনার কোনো কিছু করার অপরচুনিটি ক্রিয়েট হবে, নেটওয়ার্কিং তৈরি হবে। নেটওয়ার্কিং ইজ দ্য নেটওয়ার্থ। ঠিক আছে, ধনী হইতে হলে কয়েকটা জিনিস লাগবে আপনার, তার মধ্যে একটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং ছাড়া আপনি কিছু করতে পারবেন না। যেমন আমরা কাজকর্ম করে আমাদের পরিচিত অনেক ভাই ব্রাদার আছে, ফ্রিল্যান্সার আছে, হ্যান ত্যান বলে, ঠিক আছে, আমরা তাদের সাথে যোগাযোগ রাখি, কথাবার্তা বলি, কোনো আপডেট আসলে তাদের সাথে বলি যে ভাই এটা কি হয়েছে না হয়েছে। সো নেটওয়ার্কিং মোস্ট ইম্পর্টেন্ট থিং। জানি না আপনারা কি বুঝতেছেন আর আমি বা কি বুঝাইতেছি। সো গুগলের মাদার কোম্পানির নাম হচ্ছে কি, অ্যালফাবেট। অ্যালফাবেট আইএনসি। আইএনসি মিনিং, আচ্ছা, তো ধরেন সার্চ আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে আমরা একটা কোথায় দিব, ওয়েবসাইট, ফোন কল, নাকি সব ভিজিট। তা আমরা এখানে ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইট দিলে আমাদের এখানে ওয়েবসাইটের নাম দিতে হবে। So আমরা দিলাম ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটটা নিয়ে আসি, কন্টিনিউ, ক্যাম্পেইন নাম যেটা সেটাই থাক, কন্টিনিউ, দেন স্টার্ট নিউ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করি। এখানে লোকেশন কথা বলতেছে, আমরা এগুলো কিচ্ছুই জানি না, নেক্সটে ক্লিক করি। আমরা স্কিপে ক্লিক করলাম, এদিকে বলতেছে কিওয়ার্ড দাও, এদিকে বলতেছে আবার অ্যাড টেড দাও। So আমরা এগুলো কি জিনিস কিচ্ছুই জানি না, তবে আমরা কি করতেছি, নেক্সটে ক্লিক করে দিতেছি। বাজেট দিতে বলতেছি, দৈনিক $50 দিয়ে দিলাম, নেক্সট, কনফার্ম। সো কনফার্মে দেওয়ার পরে your campaign is almost ready to publish. পাবলিশ অপশনটা কোথায়, আর মেসেজ আসছে, পাবলিশ করার অপশনটা নাই। ওকে, কজ ফিক্স ইট।
আচ্ছা, তো এখানে পাবলিশ করার একটা অপশন আসবে, বাট এখানে পাবলিশ করার অপশন আসতেছে না। দেন পাবলিশ হয়ে যাবে আর কি। So, আমরা পাবলিশ করতেছি না, কেটে দিতেছি, ডিসকার্ড দিলাম। ক্যাম্পেইনসে যাই, 6টা ড্রাফট আছে। ডিসকার্ড ড্রাফটস। তাহলে আমরা কি করলাম, জেনে না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেললাম। জাস্ট এখান থেকে এখানে এখানে গেলাম। ওকে, তো এক্স্যাক্টলি কোন জায়গায় কি কাজ ওইটা আমরা আহ, জানি নেই, সামনে আমরা জানবো। ওকে, সেটা কেটে দিলাম। এবার আসেন বিডিং স্ট্র্যাটেজি। আমরা ফেসবুকে পড়ছিলাম না বিডিং। বিডিং মানে কি বোঝায়? বিট করা বিটটা কোথায় করে? দাম করা হ্যাঁ, বিটটা কোথায় করে? ফেসবুকে ফেসবুকে অ্যাডসের মাধ্যমে। বিট করবে গুগল। মানে 10 জন 12 জন অ্যাড দিতে আসছে, সবার অ্যাডটাকে ছাড়াই আমারটা কেন সবার আগে দেখাবে? ওই প্রসেসটাকে কি বলে? অপশন অকশন। অকশনের মধ্যে কি হয়? অপশনের মধ্যেই তো বিট করে। সন্দেহ আছে? অকশনের মধ্যে কি হয়? বিডিং। সো বিডিং স্ট্র্যাটেজি ফেসবুক আমরা পড়ছিলাম হচ্ছে 4টা, গুগলে আরো কিছু বেশি। ঠিক আছে, সেগুলো কিন্তু বিস্তারিত লেখা আছে একটার সাথে একটা, কোনটা কি। তারপর আমরা ওটা বোঝার চেষ্টা করি, চলেন। ম্যানুয়াল সিপিসি। প্রথমে হচ্ছে বিড স্ট্র্যাটেজি 2 প্রকার, ম্যানুয়াল বিডিং আর হচ্ছে অটোমেটিক বিডিং। কয় প্রকার? দুই প্রকার। ম্যানুয়াল বিডিং আর অটোমেটেড বিডিং। ম্যানুয়াল বিডিংটা আমাদের কন্ট্রোলে থাকে। কি থাকে? আমাদের কন্ট্রোলে থাকে। আর অটোমেটেড বিডিংটা আমরা আমাদের কন্ট্রোলে রাখি না, এটা আমরা কার কন্ট্রোলে দিয়ে দিই? গুগলে গুগলের কাছে কন্ট্রোল দিয়ে দিই। গুগলকে বলে দিই যে ভাই তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, আমাদের এখানে জানার কোনো কিছু নাই। আমার এখানে হাত দেওয়ার, আমি এখানে হাতটা দেবো না ভাই, তুমি তো আমাদের ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করো। ওকে, তো ম্যানুয়াল বিডিং এর মধ্যে দুইটা, একটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি। ম্যানুয়াল সিপিসি, ইউ সেট ইউর ম্যাক্স সিপিসি ফর ইচ ক্লিক। সিপিসি মানে কি? হ্যাঁ, কস্ট পার ক্লিক। সিপিসি মানে কি? কস্ট পার ক্লিক। সো গুগল সার্চ অ্যাড কিভাবে কাজ করে? ক্লিকের অনুযায়ী কি করে? কাউন্ট করে। ক্লিকের উপর ভিত্তি করে কাজকর্ম করে। কেউ যখন আপনার ক্যাম্পেইনটা সার্চ, কেউ যখন গুগলে সার্চ করতেছে, আপনার ক্যাম্পেইনটা সামনে আসতেছে, কিন্তু আসলে টাকা কাটবে না। যখনই কেউ ক্লিক করবে তখনই কি কাটবে? টাকা কাটবে। এখন প্রতি ক্লিকে গুগল কি করে? টাকা কাটে। প্রতি ক্লিকে কি করে? টাকা কাটে। এখন প্রতি ক্লিকের জন্য গুগল সর্বোচ্চ কয় টাকা কাটবে এটা আপনি সেট করে দিলেন। গুগলকে বলে দিলেন যে ভাই আমি প্রতি ক্লিকের জন্য এত টাকার বেশি খরচ করতে পারবো না। চলে আসছে, আমি দিয়ে দিলাম $2 বা $1 বা 50 সেন্ট। ভাই প্রতি ক্লিকের জন্য আমি 50 সেন্টের বেশি খরচ করতে পারবো না। আচ্ছা, এবার আসছেন সিপিএম। সিপিএম মানে কি? কস্ট পার মাইল। সিপিএম মানে কি? কস্ট পার মাইল। মানে একটা মাইল ফলক, একটা ডেস্টিনেশন। সো কস্ট পার 1000 ইমপ্রেশন, এখানে মাইল বা ডেস্টিনেশন হিসাবে ইমপ্রেশনটা ধরলাম। কি হিসাবে? মাইল বা ডেস্টিনেশন হিসাবে ইমপ্রেশনটা ধরলাম। সো কস্ট পার 1000 ইমপ্রেশন মানে 1000 মানুষের কাছে
আমার অ্যাডটা ইমপ্রেশন করার জন্য, আমার অ্যাডটা শো করার জন্য কত টাকা খরচ করবে, এটা আমি সেট করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে ভিসিপিএম। ভিসিপিএম মানে হচ্ছে ভিউয়েবল সিপিএম, কিউয়েবল ভিউয়েবল সিপিএম। তাহলে ভিউয়েবল সিপিএম বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে সিপিএম কি, মানে ইমপ্রেশন, ভিউয়েবল ইমপ্রেশন। এখন ইমপ্রেশন কি জিনিস বলেন তো আমাদের 2 লাইনে, শো 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 করা। আপনি বলেন তো। ইমপ্রেশন মানে এখন আর মানুষের কাছে অ্যাড দেখানো। Just displaying the ads on time to one user. একটা মানুষ সামনে একবার শো করা, এটাই কি ইমপ্রেশন। বুঝতে পারছেন? আমার সামনে একবার একটা গেল, এটা একটা ইমপ্রেশন। বলেন তো আপনি ইমপ্রেশন কি জিনিস? তার সামনে শো করা, কি শো করা? অ্যাড শো, একবার শো। কারোর সামনে দিয়ে একটা যাওয়া, একটা একবার শো করা, দ্যাটস দ্য ইমপ্রেশন। এখন ভিউয়েবল ইমপ্রেশন কি? ভিউয়েবল ইমপ্রেশন মানে হচ্ছে জাস্ট শো করলেই হইল না, বারবার দেখা হবে, বারবার দেখা না, দেখতে হবে। ভিউয়েবল ইমপ্রেশন মানে কি? জাস্ট শো করলেই হইল না, দেখতেও কিন্তু কি হবে। সো ধরেন আমি এখানে লিখে সার্চ করলাম ওয়েব হোস্টিং, আমার সামনে কিছু অ্যাড আসলো, top10.com, হোস্টিঙ্গার, নেমচিপ। ঠিক আছে, এখানে অ্যাড দেখাইতেছে, 3টা অ্যাড দেখাইতেছে, কিন্তু এই পেজের নিচেও কি কিছু অ্যাড দেখা যাবে, যাবে কি যাবে, হোস্টিঙ্গার, গুগল ক্লাউড, নেমচিপ। ঠিক আছে, উপরে অ্যাড দেখাইতেছে, নিচেও কি অ্যাড দেখাইতেছে। একজন ইউজার ধরেন আসলো, আসার পরে সে 3টাতে ক্লিক করলো, চলে গেল, কিন্তু নিচে যারা 3টা রেজাল্ট আসছে সেটা সে আর দেখে নাই। তাইলে আমার এগুলো হইলো ভিউয়েবল ইমপ্রেশন, এগুলো ইমপ্রেশন হয়েছে প্লাস আমি দেখছি, নিচেগুলো ডিসপ্লে হয়েছে ঠিকই কিন্তু আমি দেখি নাই, দেখছি। সেম একটা ওয়েবসাইটে গেলাম, একটা ওয়েবসাইটের মধ্যে বিশাল বড় পেজ, পেজের শুরুতে যে অ্যাডগুলো আছে এগুলো দেখলাম, নিচেও তো অ্যাড আছে, ওগুলোকে আমি দেখছি, দেখি নাই। তাহলে এটা কি হইলো? শো হয়েছে ঠিকই কিন্তু ভিউ হয় নাই, শো হয়েছে ঠিকই কিন্তু কি হয় নাই, ভিউ হয় ভিউ হয় নাই। যেটা ভিউ হয়েছে সেটাকে আমরা কি বলবো, কি বলবো সেটাকে? ভিউয়েবল সিপিএম। ভিউয়েবল ইমপ্রেশন। সো কস্ট পার 1000 ভিউয়েবল ইমপ্রেশন মানে হচ্ছে প্রতি 1000 ভিউয়েবল ইমপ্রেশনের জন্য আমার থেকে গুগল কত টাকা কাটবে, এটা আমি সেট করে দিলাম। ওকে, কথা ক্লিয়ার? এবার আসেন স্মার্ট বা অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজিস। এখানে কি কি আছে? টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন। সিপিএ মানে কি? কস্ট পার, পড়েন তো শব্দটা কি লিখছে? হ্যাঁ, অকশন, না, কস্ট পার ইকুয়েশন। একুইজিশন, কস্ট পার, হ্যাঁ কি যেন একটা কইয়া বুঝলে স্যার, কি এক্সিকিউশন, হ্যাঁ একুইজিশন, কখনো পড়েন নি এই শব্দ? হাই রে, থাক আর বুঝলেন না, কষ্ট হইতেছে রোজার রমজান মাস। ঠিকই তো বলছে, নিজের কাছে সবই ঠিক লাগে। একুইজিশন, হ্যাঁ কি শব্দ? একুইজিশন মানে অ্যাকোয়ার করা, অ্যাকোয়ার থেকে একুইজিশন। ঠিক আছে, অ্যাকোয়ার করা, অ্যাডাপ্ট করে নেওয়া, ঠিক আছে, বা কিনে নেওয়া।
লেটস ধরেন আমি এই কোম্পানিটা কিনে নিলাম, এই কোম্পানিটা আমি কি করে নিলাম, অ্যাকোয়ার করে নিলাম, একুইজিশন করে নিলাম। তো ধরেন এখানে কস্ট পার একুইজিশন বলতে বোঝাচ্ছে হচ্ছে কাস্টমার অ্যাকোয়ার করা। কি করা? কাস্টমার কি করা? অ্যাকোয়ার করা। সো ধরেন আমি 4টা কাস্টমার পাইলাম, 4 জনের কাছে আমি প্রোডাক্টটা বিক্রি করলাম, অথবা আমি 4টা লিড পাইলাম। কয়টা লিড পাইলাম? যেটাই হোক, আমি একটা কি করলাম, অ্যাকুইজিশন হইলো আমার, হয়তো আমি কাস্টমার পাইছি অথবা কি পাইছি, লিড পাইছি। সো কস্ট পার অ্যাকুইজিশন। সো প্রতিবার একটা মানুষের কাছে বিক্রি করার জন্য আমার কত টাকা খরচ হইতেছে, প্রতিবার একটা মানুষের কাছে কি করার জন্য, বিক্রি করার জন্য আমার কত টাকা খরচ হইতেছে, দ্যাটস দ্য কস্ট পার অ্যাকুইজিশন। বুঝতে পারছেন? আচ্ছা, সো আমি গুগলকে বলতেছি যে ভাই আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 100 টাকা, সেটা আমি জানি। এখন ওই প্রোডাক্টটা বিক্রি করার জন্য সর্বোচ্চ আমি কত টাকা খরচ করতে পারি বলেন তো? আপনারা তো মার্কেটার। হ্যাঁ, 100 টাকা দাম একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য আমি সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারি? 5 টাকা? আরে বাপরে, কয় টাকা? স্ট্যান্ডার্ড আরওএস। আরওএস মানে কি? হুম, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। সো স্ট্যান্ডার্ড আরওএস কত? Forget it. You guys don't know that. 10 ROS কত? $10 ডলার হইতে যাবে কেন? 10 ইকুয়াল টু 10। আপনি 1 টাকা দিলে আপনাকে কত টাকা রিটার্ন দিবে? বলে না, কত টাকা? আপনি যে 1 টাকা খরচ করেন কয় টাকা রিটার্ন দিবে? সো ROS মানে কি? রিটার্ন অন অ্যাড স্পেন্ড। 1 টাকা খরচ করলে কয় টাকা পাইতে পারবে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বেশি হইলে ভালো, কম হইলে it's need to be improved. It's need to be improved. So ধরেন ROS সর্বনিম্ন কত হইতে পারে? সর্বনিম্ন সীমা 5। কত? সর্বনিম্ন কত হইতে পারে? 5 হইতে পারে। যদি 5 হয় এটা একদম সর্বনিম্ন সীমার মধ্যে আছে। এর নিচে হইলে কি খারাপ, আপনি লসে চলে যাবে, সামথিং লাইক। এটার উপরে হইতে হবে, ঠিক আছে? 5 থেকে 10 এর মধ্যে থাকতে হবে, আর তাইলে আপনি ঠিক আছেন। সো ROS 7 থেকে 12। কত থেকে কত? 7 থেকে 12 মধ্যে থাকাটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, আপনারা একটা ক্যালকুলেশন করেন। লেটস সে আমি 10,000 টাকা প্রোডাক্ট বিক্রি করলাম 1500 টাকা খরচ করে। কয় টাকা? এখানে আমার ROS কত? মোবাইল নেন, ক্যালকুলেশন করেন। 10,000 টাকা বিক্রি করলাম 1500 টাকা খরচ করে, আমার এখানে ROS কত? 8,500 টাকা। 8,500 টাকা ROS হইল জিনিসটা? অনেক বেশি হয়ে যায়। ROS কি এটাকে বলে? ROS হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী হিসাব করে। 50%, 15%। 6 আপনি কি ক্যালকুলেশন কোনটা দেখেন কেন? আপনি কিভাবে ক্যালকুলেশন করছেন? আপনি ক্যালকুলেশন করছেন? 14,000 ভাগ অর্ধেক দিছি আমি। অর্ধেক দিছেন কেন? এখানে অর্ধেকের কি আছে? ROS 6
আমি তো ক্যালকুলেশনটা করে আপনাদেরকে দেখাইলাম। ভাগ দিতে হবে, কি দিতে হবে? আমি 10 টাকা খরচ করে 100 টাকা পাইলাম, তাহলে আমার এখানে রিটার্ন পার্সেন্টেজ কত? 10। 10,000 টাকা খরচ, সেল আনলাম 1500 টাকা খরচ করে, তাহলে এখানে আরো কত? 6 বা 7। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করি নাই। হ্যাঁ, আমি না করে আইডিয়া দিয়ে বলতেছি। ঠিক আছে, 10,000 ভাগ 1500 150 6.6 6.6 হচ্ছে আমার কি আরওএস। বুঝতে পারছেন? কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করে যেটা আসবে সেটা হচ্ছে আমার পার্সেন্টেজ। 600%। কয় 100%? 600%। আচ্ছা, সো টার্গেটেড আরওএস মানে হচ্ছে টার্গেটেড রিটার্ন অন অ্যাড স্পেন্ড। সো আমি গুগলকে বলে দিব যে ভাই, তুমি আমার থেকে যত টাকা ইচ্ছা খরচ করো, আমার কোনো প্রবলেম নাই, বাট তুমি আমার আরওএসটা ঠিক রাখবা। কি ঠিক রাখবা? আরওএসটা ঠিক রাখবা মানে কি? স্ট্যান্ডার্ড আরওএস কত? 7 থেকে 12, ধরুন 10। ভাই তুমি যত টাকাই খরচ করো, আমার আরওআই 10 মেনটেন করবা। এদিকে দেখেন, আরওআই কত মেনটেন করবা? 10 মেনটেন করবা। এবার তুমি 10টা প্রোডাক্ট বিক্রি করো, 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করো, 100 টাকার প্রোডাক্ট বিক্রি করো, এটা তোমার ইচ্ছা, এটা আমি জানি না। বাট আমি 1 টাকা খরচ করলে তুমি আমাকে 10 টাকা এনে দিবে, এইটা তুমি মেনটেন করবে। ঠিক আছে, কিন্তু এই দুইটা জিনিস তখনই পসিবল যখন আপনার কাছে এক্সিস্টিং ডেটা আছে। আমি প্রথমে বলিতেছি যে ভাই, আমি একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য এত টাকা বেশি খরচ করতে পারবো না, কস্ট পার একুইজিশন। তারপরে বলতেছি যে ভাই, আমি এত টাকা খরচ করবো ঠিক, কিন্তু আমার আরওএস ঠিক থাকতে হবে। সো এটা তখনই সম্ভব যখন আপনার কাছে এনাফ ডেটা আছে। কখন সম্ভব? যখন আপনার কাছে কি আছে? এনাফ ডেটা আছে। কারণ আপনার এই মোবাইলটা বিক্রি করতে ফেসবুকে কয় টাকা খরচ হবে সেটা তো আপনি জানেন না। জানেন? আপনার প্রোডাক্ট বিক্রি করতে ফেসবুকে কয় টাকা খরচ হয় সেটা কি আপনি জানবেন? জানবেন না ভাই। গুগলে কয় টাকা খরচ হয় সেটা কি আপনি প্রথমে জানেন না। সো আপনি যখন 50, 60টা, 100টা প্রোডাক্ট সেল হইতেছে, তখন প্রতিটা প্রোডাক্ট বিক্রি করার জন্য এভারেজ কত টাকা খরচ হইতেছে তখন আপনি একটা ডেটা পাবেন। ঠিক আছে, এটা কিন্তু প্রথমেই পাবেন না। প্রথমে যদি ঠিক করে দেন যে ভাই, আমার প্রোডাক্টের প্রাইস 600 টাকা, আমি এর জন্য কত 60 টাকা খরচ করব, ঠিক আছে, বলে দিলেন, কিন্তু সে অ্যাড চালাইলো, সে বিট করলো, সে অকশনে জিততে পারলো না, আপনার অ্যাডও সে দেখাইতে পারলো না, মানুষ কিনলো না, ঠিক আছে, তো আপনার বেচা হইলো না, তাহলে লাভ কি? সো আরওএস যেটা টার্গেট কস্ট পার একুইজিশন, যে ভাই প্রতি প্রোডাক্ট বেচার জন্য আমি এত টাকাই খরচ করতে পারবো, এটা গুগলকে নির্দিষ্ট করে তখনই দিতে পারবেন যখন আপনার কাছে কি আছে? এক্সিস্টিং ডেটা আছে। সো এক্সিস্টিং ডেটা পাওয়ার জন্য তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদেরকে ম্যানুয়াল ক্যাম্পেইন চালাইতে হবে। কি ক্যাম্পেইন চালাইতে হবে? ম্যানুয়াল ক্যাম্পেইন। সো ম্যানুয়াল ক্যাম্পেইন চালায় দেখতে হবে যে আসলে আমার এক্স্যাক্টলি সিপিএ কোনটা, এক্স্যাক্টলি আরওএস কত। ওকে, সো এখানে দেখেন, লাস্ট 1 মাসে যদি 50টা কনভার্সন, 50টা সেল আইসা থাকে, তাহলে আপনি একটা এভারেজ ডেটা পাবেন। হ্যাঁ, সেখান থেকে আপনি গুগলকে বলে দিতে পারবেন, তখন গুগল ভালো কাজ করবে।
ওকে, আচ্ছা, এবার আসেন ম্যাক্সিমাইজ ক্লিক কি জিনিস। ম্যাক্সিমাইজ ক্লিক, আমরা গুগলকে বলে দিতেছি যে ভাই আমার টাকা পয়সার কোনো প্রবলেম নাই, আমার যা বাজেট আছে তুমি সবই খরচ করে ফেলো, কিন্তু আমাকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্লিক তুমি আইনা দাও। ঠিক আছে, সেটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে। কি ক্যাম্পেইনের ক্ষেত্রে? ট্রাফিক ক্যাম্পেইন। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন। আমি বললাম যে ভাই আমার কাছে টাকা বাজেট যা আছে তুমি সবই খরচ করে ফেলো, খরচ করে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সেল তুমি আমাকে আইনা দাও। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সেল কি তুমি আমাকে আইনা দাও। ম্যাক্সিমাইজ কনভার্সন। ইনহ্যান্স সিপিসি বা ইনহ্যান্স কস্ট পার ক্লিক, এটা আরেক জিনিস, এটা অ্যাড অ্যাকাউন্টে গেলেই দেখা যাবে। আচ্ছা, টার্গেট ইমপ্রেশন শেয়ার, এটা পরে বলতেছি, এর আগে বলি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এটা কি জিনিস। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন মানে হচ্ছে যে ভাই তুমি আমাকে বেশি থেকে বেশি সেল আমাকে আইনা দাও। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু মানে হচ্ছে যে ভাই বেশি থেকে বেশি সেল আমাকে আইনা দিলে হবে না, বেশি টাকার পরিমাণে সেল আমাকে আইনা দিতে হবে। আচ্ছা, ধরেন 10 জন মানুষ 100 টাকা সমমূল্যের প্রোডাক্ট কিনছে, দুই গ্রুপ, কয় গ্রুপ? এক গ্রুপে 10 জন, আরেক গ্রুপে 5 জন। ঠিক আছে, গ্রুপ এ 100 টাকার প্রোডাক্ট 20 টাকা দিয়ে কিনছে, সেখানে 5 জন। গ্রুপ বি 100 টাকার প্রোডাক্ট 10 টাকা করে কিনছে, সেখানে 10 জন। আপনার কাছে কোন গ্রুপটা বেশি দামি? গ্রুপ এ যারা 20 টাকা দিয়ে কিনছে, গ্রুপ বি 10 টাকা দিয়ে কিনছে, কাটা? 10 টাকা দিয়ে কিনছে। 10 টাকা দিয়ে কিনছে, তারা বেশি দামি। না মানে কেনার ক্ষেত্রে কেনার বেশি দিয়ে ক্ষেত্রে কিনছে। বেশি দিয়ে কিনলে তো গ্রুপ এ কিনছে 20 টাকা দিয়ে, তা দামি হলো কে? তারা 20 টাকা দিয়ে কিনছে। কি বুঝেন নাই কি বলছি আমি? বুঝাই দেন তো ওনাকে একটু। আচ্ছা, বেশি যারা দিয়ে কিনছে তারাই দাম, এটা তারা দামি না? 10 জনে 10 টাকা করে দিন। বেড়ার টাকা আছে, বেড়ার কাছে বিক্রি করতে চাইবেন না? যার টাকা নাই সে তো একবারই কিনবে, যার টাকা আছে সে কয়বার কিনবে? বারবার কেনার পসিবিলিটি আছে। So, আমরা গুগলকে বলতেছি যে ভাই এমন কাস্টমারদের কাছে নিয়ে যাও বা এমন বিক্রি আইনা দাও, আমার 10টা সেল দরকার নাই, আমার 5টা সেলে এনাফ, 5টা সেলের মধ্যে যদি আমার 10টা প্রোডাক্ট বিক্রি হয়ে যায়, ওই মানুষজনদের কাছে গিয়ে আমার একটা তুমি নিয়ে যাও। বুঝতে পারছেন? সো ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু মানে হচ্ছে বেশি থেকে বেশি টাকার অ্যামাউন্টের পরিমাণ সেল আমার আইনা দাও। বেশি সেল আমার দরকার নাই, বেশি টাকার অ্যামাউন্টের কি সেল আমার দরকার। এরপর এগুলো একটু পড়ার চেষ্টা করবেন কোনটা কি লেখছে, আর এগুলো সামনেও আসতেছে। তো এই আর কি, টার্গেট ইমপ্রেশন শেয়ার, এটা এক জিনিস। টার্গেট পেজ সার্চ লোকেশন, আচ্ছা, টার্গেট ইমপ্রেশন শেয়ার মানে হচ্ছে আমি তাকে বলে দিতে যে ভাই যদি গুগলে 100টা সার্চ হয়, 100 বার যদি সার্চ হয়, তাহলে তুমি 80 বার আমার একটা সামনে দেখাবা। কতবার? 80 বার আমার একটা সামনে দেখাবা। একটা দেখাইলো কিন্তু নিচে পড়ে আছে, অথবা দ্বিতীয় পেজে আছে। কোন পেজে আছে? সো তাহলে কি আপনারটা কেউ দেখবে? বলেই তো যে ভাই টার্গেট ইমপ্রেশন শেয়ার, যে আমাকে দেখাইতেই হবে আমার একটা। মানুষ যদি 100 বার সার্চ করে 80 বারই কি আমার একটা দেখাইতে হবে। সো টার্গেট পেজ সার্চ লোকেশন, এটা মানে হচ্ছে এনিওয়্যার ইন দ্যাট, এই দুইটা সিমিলার জিনিস। ঠিক আছে,
টার্গেট ইমপ্রেশন মানে হচ্ছে আপনার ডিসপ্লের ক্ষেত্রে হইতে পারে, আর এটা হচ্ছে অনলি ফর সার্চের, যে ভাই আহ, তোমার সাথে আমার একটা ডিল হবে, ডিলটা হবে 100 বার সার্চ করলে 80 বারে কি আমার একটা টপ পেজে দেখাবে। কোন পেজে? টপ পেজে। এটার জন্য আমার আলাদা টাকা দিতে হবে, ঠিক আছে? টাকা দিতে সমস্যা কত? আপনার বিক্রি হয়, আছে সমস্যা? এখন আসেন, আমরা বুঝলাম যে অটোমেটিক বিডিং গুলা কি কি। অটোমেটিক বিডিং গুলো আমরা গুগল উপরে ছাইড়া দিই, আমরা নিজের অ্যাক্সেস রাখি না। জিনিসটা অনেক সহজ না, সহজ হয়ে গেল না জিনিসটা? কিন্তু এখানে কথা আছে, কথা হচ্ছে অটোমেটিক বিডিং এ আপনি যখন ক্যাম্পেইন, নতুন ক্যাম্পেইন কি নতুন নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করছেন, আপনার অ্যাড অ্যাকাউন্টটাও নতুন, সবই নতুন, তখন যদি আপনি অটোমেটিক বিডিং ইউজ করেন, গুগল আন্দাজে টাকা এটা নেবে, খুব বেশি বেশি টাকা এটা নেবে। প্রতি ক্লিকের জন্য $1, $2, $3 করে কেটে নিতে পারে, বুঝছেন? কোনো লিমিট ছাড়া, লাগাম ছাড়া টাকা এটা নিবে। যদি আমি বলতেছি যে ভাই তুমি তোমার ইচ্ছা মতো কাটো, সেই জন্য যদি আমার অ্যাড অ্যাকাউন্ট নতুন হয়, শুনতেছেন, অ্যাড অ্যাকাউন্ট নতুন হয় অথবা আমার ক্যাম্পেইনটা নতুন হয়, তাইলে আমি ম্যানুয়াল বিডিং এ যাব। কি বিডিং এ? সো একটা স্ট্যান্ডার্ড আরওএস হিসাব করে একটা বাজেট দিয়ে দিই, দ্যাটস এ 50 সেন্ট প্রতি ক্লিকের জন্য। হ্যাঁ, 80 সেন্ট দিয়ে দিব প্রতি ক্লিকের জন্য, আমি $1 দিতে পারি প্রতি ক্লিকের জন্য। তাইলে গুগল যেখানে বিডের অ্যামাউন্ট বেড়ে যাবে সেখানে সে আর বিড করবে না, যেখানে বিডের অ্যামাউন্ট কম সেখানে সে কি করবে? বিড করবে, ঠিক আছে? তাহলে আর টাকা বেশি কাটবে না। সো ম্যানুয়াল ক্যাম্পেইন চালানোর পরে রেজাল্ট খুব বেশি আসবে না, হয়তো আস্তে আস্তে আসবে। তারপরে এনাফ ডেটা যখন আসবে, 50-60টা সেল যখন আসবে, 50-60টা লিড যখন আসবে, গুগল বুঝতে পারবে যে কোন ট্যাবের মানুষের কাছে নিলে বিক্রি হইতেছে এবং তারা কত টাকায় প্রোডাক্টগুলো কিনতেছে। সো এটা যখন সে জেনে যাবে, তখন আপনি ম্যানুয়াল অটোমেটেড বিডিং ইউজ করলে আর সমস্যা হবে না, আপনি এক্সপেক্টেড রেজাল্ট পাবেন। কথা বুঝতে পারছেন? খুব কঠিন কিছু বুঝাইলাম? এবার আসেন, start with manual CPC for cost control, then max CPC. ওকে, যখন স্টার্ট করতেছেন তখন ম্যানুয়াল সিপি দিয়ে শুরু করবেন কস্ট কন্ট্রোল করার জন্য, যাতে টাকা বেশি না কাটে। দেন পরে হচ্ছে ম্যাক্স সিপিসি ইউজ করবেন যখন ক্যাম্পেইনটা পুরাতন হয়ে যাবে। পুরাতন মানে 1 মাস রানিং হওয়ার পরে 50 থেকে 60টা সেল হওয়ার পরে। আচ্ছা, এখন আসেন, ক্যাম্পেইন অবজেক্টিভ গুগলে কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? গুগলে ক্যাম্পেইন অবজেক্টিভ মেইনলি কত প্রকার? 4 প্রকার। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক, সেলস এন্ড লিড। বাকি যেগুলো আছে ঘুরে ফিরে একই জিনিস। প্রথম হচ্ছে কি, এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ট্রাফিক, সেলস এন্ড লিড। আর লোকেশন ভিজিট, এটা অ্যাওয়ারনেসের মধ্যেই পড়ে, ঠিক আছে? ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, এটা তো আমরা কখনোই দিব না। অ্যাপ প্রমোশন, এটা ওই কনভার্সনের মধ্যেই পড়ে, সেলসের মধ্যেই পড়ে, ঠিক আছে? বাট এটাও একটা অবজেক্টিভ। তো ধরেন আমরা যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, এদিকে খেয়াল করেন, যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি তখন আমাদের বিডিং স্ট্র্যাটেজি কি হইতে পারে? টার্গেট ইমপ্রেশন শেয়ার, অথবা সিপিএম এবং ভিসিপিএম, ওই দুইটাও হইতে পারে, এবং ম্যাক্স সিপিপি, কস্ট পার এঙ্গেজমেন্ট, এগুলো হইতে পারে। আচ্ছা, ক্যাম্পেইন টাইপ কি হইতে পারে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য? ক্যাম্পেইনটা হইতে পারে সার্চ, ডিসপ্লে, ভিডিও, তিনটাই হইতে পারে। আচ্ছা, মানে দুইটাই আর কি, দুইটাই হইতে পারে।
ওয়েবসাইট ট্রাফিকের জন্য ম্যাক্সিমাইজ ক্লিক এবং ম্যানুয়াল সিপিসি দুইটা বিডি স্ট্র্যাটেজি আমরা কি করতে পারি, ইউজ করতে পারি ওয়েবসাইট ট্রাফিকের জন্য। এবং ক্যাম্পেইন টাইপ সবই হইতে পারে। সেলস ক্যাম্পেইনের জন্য আমাদের বিডিং স্ট্র্যাটেজি কি হতে পারে, ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিএ, আরওএস, কনভার্সন ভ্যালু, এই চারটা হইতে পারে। হ্যাঁ, আর ক্যাম্পেইন টাইপ সবগুলোই হইতে পারে। আচ্ছা, লিডসের জন্য ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিএ, এই দুইটা হইতে পারে। আচ্ছা, এখানে দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু লিডসের মধ্যে নাই, আছে নাই। এখন ধরেন একটা মানুষ ফর্ম ফিল আপ করছে, ঠিক আছে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিছে, তার মানে কি আপনার সেল হয়ে গেছে? হয়ে গেছে। জাস্ট নাম ফোন নাম্বার দিছে, এখন তাকে আপনি কন্টিনিউয়াসলি কল দেওয়ার মাধ্যমে, ফলো আপ করার মাধ্যমে সেল করবেন। যখন সেল করবেন তখন টাকার অ্যামাউন্ট আসবে, যে কয় টাকার সেল করলেন। প্রথমে তো টাকার অ্যামাউন্ট আসতেছে না, আসতেছে। তাইলে জাস্ট একটা লিডই ফিল আপ হইলো, একটা ফর্ম ফিল আপ হইলো বা একটা লিড পাইলাম, কোনো টাকার হিসাব নিকাশ হয় নাই। তাই জন্য এখানে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এই বিডিং স্ট্র্যাটেজি আমরা ইউজ করতে পারতেছি না, পারতেছি। এবার আসেন আমরা বিডিং স্ট্র্যাটেজিটা কিভাবে সিলেক্ট করব ক্যাম্পেইনের মধ্যে। সর্বপ্রথম ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার পরে ক্যাম্পেইন অবজেক্টিভ আসলো, প্রথমে আসলো সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক আর হচ্ছে অ্যাওয়ারনেস। এই চারটা হচ্ছে আমাদের মুখ্য আর কি মেন বিষয়। আচ্ছা, সো সেলস মানে কি করা, সেলস ক্যাম্পেইন ডিরেক্ট বিক্রি করা। লিড মানে লিড সাবমিট করা, ফর্ম ফিল আপ করা। ওয়েবসাইট ট্রাফিক মানে আমার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা, বিক্রি করা না। সেলসের উদ্দেশ্য কি থাকে, আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা, বিক্রি করা। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য কি থাকে, জাস্ট বেশি থেকে বেশি মানুষের কাছে কি করা, পৌঁছানো। এখানে ওয়েবসাইট ট্রাফিক উদ্দেশ্য থাকে, সেলস উদ্দেশ্য থাকে। আচ্ছা, তো আমরা সেলস ক্যাম্পেইন সিলেক্ট করলাম, করার পরে কনভার্সন গোল এগুলো সামনে পড়ব, কন্টিনিউতে ক্লিক করলাম, সার্চে ক্লিক করলাম, ক্যাম্পেইন টাইপ আমরা সার্চ নিলাম, ওয়েবসাইট ভিজিট দেন কন্টিনিউ। তো দেখেন এদিকে বিডিং নামে একটা অপশন চলে আসছে। ওকে, যখন আমরা সেলস ক্যাম্পেইনে গেলাম তখন কনভার্সন আর কনভার্সন ভ্যালু এই দুইটা আসতেছে, আর বাকিগুলো হচ্ছে অপশনাল, ক্লিক আর ইমপ্রেশন শেয়ার। কনভার্সন আর কনভার্সন ভ্যালু, তাহলে এখানে তো আরো অনেকগুলা আমরা বিডিং স্টাডি দেখলাম, এগুলা কোথায়, ওইগুলো এখানে নাই। তো এটা কিভাবে আসবে, ওইটা আসার জন্য অপশন হচ্ছে প্রথমে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে পাবলিশ করে দিলাম, কি করে দিলাম, পাবলিশ করে দিলাম। তারপরে আমরা ক্যাম্পেইন অপশনে আসব, ক্যাম্পেইনে ক্লিক করলাম, পর আমরা যে ক্যাম্পেইনটা পাবলিশ করলাম এটা খুঁজে বের করে ট্রাই করব। লেটস সে ধরেন এই ক্যাম্পেইনটা আমরা পাবলিশ করছি, তাইলে এটা সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে আচ্ছা এখানে না, সিলেক্ট করলাম, এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে চেঞ্জ বিট স্ট্র্যাটেজি, কি স্ট্র্যাটেজি, চেঞ্জ বিট স্ট্র্যাটেজি। তো এটাতে ক্লিক করি আমরা, চলেন। তাহলে দেখেন এবার অনেকগুলা বিডিং স্ট্র্যাটেজি চলে আসছে। এগুলো হচ্ছে অটোমেটেড, এগুলো হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়াল সিপিসি।
ওকে, আর যদি অটোমেটেড দেই তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে দিলাম, অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন দিল। টার্গেট ইমপ্রেশন শেয়ার যদি দেই তাহলে দেখেন, যদি আমরা এখানে দিব না, যদি দেই তাহলে হচ্ছে পার্সেন্টেজ ইমপ্রেশন শেয়ার টু টার্গেট। কি লিখতেছে, হাউ অফেন ইউ ওয়ান্ট your ads to appear in the search page area you select when other people search for your keywords. আচ্ছা, ওই যেটা বললাম সেটাই আর কি, যে মানুষ যখন সার্চ করতেছে 100 বারের মধ্যে কয়বার আপনার একটা শো করবে। আমি এখানে লিখলাম 80%, 10 বারে 8 বারে কি আমার এটা সামনে শো করবে। এর জন্য আমার আলাদা আমাকে বাজেট দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম $10, ইজিলি $10 না, $1 দিলাম, $1, ঠিক আছে। আচ্ছা, তো এটার জন্য আমার এক্সট্রা $1 খরচ করতেছি ইমপ্রেশনের জন্য। ওকে, আচ্ছা, তো আমি চাইলে আবার ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিতে পারি, সেট এ টার্গেট রিটার্ন অ্যাড স্পেন্ড, এখানে আরওএস দিয়ে দিতে পারি বা নাও দিতে পারি। দিয়ে দিলে এখানে দিলাম 10%। সেখানে বলতেছে যে ভাই অ্যাটলিস্ট 15টা কনভার্সন লাগবে লাস্ট 30 ডেজে, যদি থাকে তাহলে তুমি আরওএস ইউজ করতে পারবে। আর নাহলে তোমার আরওএস কত এভারেজ এটা তুমি জানো না, এভারেজ আরওএস কত সেটা কি তুমি জানো? জানো না। কখন জানবা? যখন প্রিভিয়াস 15 থেকে 50টা সেল থাকবে, হ্যাঁ, লাস্ট 30 দিনে। কয় দিনে? আমরা এটা দিতেছি না। ওকে, ম্যাক্সিমাইজ ক্লিক তো এখানে যাবে না, কারণ তো সেলস ক্যাম্পেইন। টার্গেট আরওএস এখানে যাবে না। হ্যাঁ, টার্গেট আরওএস কত হবে সেটা আমি দিয়ে দিতে বললাম 10। আচ্ছা, টার্গেট সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন, যে প্রতি সেলের জন্য আমি কত টাকা খরচ করব। আমার প্রোডাক্টের প্রাইস যদি হয় $10, তাহলে আমি $1 দিলাম। প্রোডাক্টের প্রাইস যদি হয় $100, তাহলে আমি $10 দিলাম। ওকে, বুঝতে পারছেন? স্ট্যান্ডার্ড টাইম মেনটেন করবো আর কি আমরা সবসময়। এখানে দিয়ে অ্যাপ্লাইতে দিয়ে দিলাম। টার্গেট সিপিএ $1। নাম দিতে হবে, সো আমার এটা ক্যাম্পেইন আপডেট হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? কোনো প্রশ্ন থাকলে বলেন। কোনো প্রশ্ন নাই? তখন প্রশ্ন আসবে। আপনার কোনো প্রশ্ন আসে? আচ্ছা, এরপরে আসেন আমরা আবারও ক্যাম্পেইন ক্রিয়েশনে যাই। ক্যাম্পেইনে ক্লিক করলাম, সেলসে ক্লিক করলাম, কন্টিনিউ, ক্যাম্পেইন টাইপ সার্চ, দেন ওয়েবসাইট, দেন কন্টিনিউ, কন্টিনিউ, স্টার্ট নিউ। আচ্ছা, এবার এখান থেকে বিডিং স্টেজ সিলেক্ট করা থাকলো একটা, নেক্সটে যাই। এখানে দেখেন লোকেশন টার্গেটিং। সো গুগল এডসে আমরা কিভাবে লোকেশন টার্গেটিং করব, ঠিক আছে? সেখানে দেখা যাচ্ছে 3টা অপশন। প্রথম অপশন হচ্ছে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ, দ্যাট মিন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো জায়গা থেকে যখন আমার অ্যাডটা কেউ সার্চ করবে তার সামনে চলে আসবে। কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে তার সামনে কি আসবে? মহিলা সাইলেন্ট করতে বললাম।
আমার আপু ফোন দিব, হসপিটাল আছে এই জন্য সাইলেন্ট করে দিই। আহ, হাতে রাখবেন, ভাইব্রেশন করলে তো হয়। শুনে দিই। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কেন? কারণ আমার অ্যাডের লোকেশন, অ্যাড অ্যাকাউন্টের লোকেশনটা কি সেট করছিলাম? বাংলাদেশ। ওই অনুযায়ী বাংলাদেশ দিয়ে দিছে আর কি, মানে যেহেতু ডিফল্ট আমার কান্ট্রি হিসেবে। আরেকটা হচ্ছে ইন্টার অ্যানাদার লোকেশন, মানে হচ্ছে যে ভাই সারা বিশ্বতে আমি অ্যাড দেখাবো না, আমি আমার সিলেক্টেড এরিয়াতে অ্যাড দেখাবো, ঠিক আছে? এই জন্য ইন্টার a location to include or exclude. So আমরা এখান থেকে কি করলাম, অ্যাডভান্স সার্চে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা এখানে লিখতে পারি, লিখলাম ঢাকা। তাহলে ঢাকা ইনক্লুড অর এক্সক্লুড অর নিয়ার বাই। আমরা এখানে ইনক্লুড দিলাম, যে পুরো ঢাকাটা তখন সে কি করে নেবে, পার্ট বাই পার্ট সিলেক্ট করে নেবে। ঢাকা ডিভিশন, ঢাকা কি শন ডিভিশন, ঢাকা সিটি না, শুধু পুরো ঢাকা ডিভিশনটা নিয়ে গেছে। ঢাকা সিটি দেই, যে ঢাকা সিটি, তাহলে শুধু ঢাকা সিটিটা সিলেক্ট হলো, ঠিক আছে? So আমরা সিটিটা না দিলাম, আমরা টোটাল প্রভিন্স বা ডিভিশনটাই দিলাম। চাঁদপুর লিখলাম, পুরো চাঁদপুর ইনক্লুড, তাহলে চাঁদপুর তো কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, তো এবার ধরেন আমি চাইতেছি রাজশাহীর এই অঞ্চলটাকে টার্গেট করার জন্য, দুর্গাপুর। তাহলে আমি রেডিয়াসে ক্লিক করে এখানে কত মাইল দিয়ে দিলাম, দেওয়ার পরে পিন করলাম, পিন মুড়ে গিয়ে আমি এভাবে দুর্গাপুরের উপরে ফালাইলাম। তাইলে দুর্গাপুরের আশেপাশের 20 মাইল এরিয়া সিলেক্ট হয়ে গেল, বুঝতে পারছেন? আশেপাশের 20 মাইল এরিয়া কি সিলেক্ট হয়ে গেল। আবার পিন মোড়ে দিলাম, চলে গেল এই আর কি। সো দুইভাবে সিলেক্ট করা যায়, হয়তো আমি ধরে ধরে সিলেক্ট করলাম রেডিয়াস অনুযায়ী, অথবা আমি কি করলাম, সার্চ করে করে সিলেক্ট করলাম, দুইটাই করা যায়। তো আমরা ইউজুয়ালি সার্চ করে করে সিলেক্ট করব। বাট যদি আপনার কাছে মনে হয় যে সার্চ করে করে না, তখন আপনি রেডিয়াস আকারও সিলেক্ট করতে পারেন। আমরা চাঁদপুর সিটি লিখি, চাঁদপুর সিটি, চাঁদপুর উত্তরপ্রদেশ, ইন্ডিয়া। চট্টগ্রাম। শুধু চাঁদপুর সিটি তাহলে করা যাইতেছে না, হ্যাঁ, অনলি চাঁদপুর, পুরো চাঁদপুর জেলা হইতেছে, চাঁদপুর সিটি হইতেছে না। তাহলে আমাদের কি করতে হবে, খুঁজে খুঁজে বের করে রেডিয়াস আকারে সিলেক্ট করে দিতে হবে। রেডিয়াসে গেলাম, যাই এখানে ফালায় কি করলাম, সিলেক্ট করে দিলাম। ওকে, এই হচ্ছে কাহিনী। পরে সিলেক্ট করার পর আমরা সেভ দিয়ে দিলাম। So আমি এখানে ঢাকাটা দেই, হচ্ছে ঢাকা। আচ্ছা, এরপরে ধরেন অ্যাড লোকেশন ইন বাল্ক। অ্যাড লোকেশন ইন বাল্ক এটা কি জিনিস, আপনি এখানে জাস্ট নাম লিখবেন। আচ্ছা, আমি লিখলাম কানাডা, চাঁদ, হ্যাঁ, হচ্ছে
সাউথ আফ্রিকা আসে নাই। আচ্ছা তাহলে আচ্ছা লাইন বাই লাইন দিতে বলছে, তাহলে দেখি কানাডা, চাঁদ, সাউথ আফ্রিকা, আর দেখি আসে কিনা। আসছে, তিনটা কান্ট্রি কি চলে আসছে। দেখেন জাস্ট টার্গেট দিয়ে দিলাম, টার্গেট অফ দিলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। চাঁদ যে একটা কান্ট্রি আপনারা জানেন, হ্যাঁ আফ্রিকার একটা কান্ট্রি হচ্ছে কি চাঁদ, এদিকে নাইজার, লিবিয়া, ইজিপ্ট, সুদান। আচ্ছা সেখানে আপনারা লিখে সার্চ করতে পারেন, অথবা এখানে যে পোস্টাল কোড লিখেন, কি কোড, পোস্টাল কোড লিখেও সার্চ করেন, তাইলেও কি আসবে, চলে আসবে। তো সাউথ আফ্রিকা তো আমি আর দেখাবো না, এগুলো সিলেক্ট করে লাভ নেই, তো ঢাকাটাই সিলেক্ট দিয়ে দিলাম। এবার আসেন লোকেশন অপশন নামে কিছু দেখাইতেছে, এখানে আবার দুইটা অপশন। লোকেশন তো সিলেক্ট করলাম, লোকেশনের মধ্যে অপশন দিছে যে প্রেজেন্স অর ইন্টারেস্ট। আচ্ছা তার আগে দেখেন ঢাকা শহরে 23 মিলিয়ন মানুষ আছে, ভাই 24 মিলিয়ন, 24 মিলিয়ন কত বলেন তো, 1 মিলিয়ন 10 লক্ষ, 24 মিলিয়ন তাহলে কত হইল? আরে ভাই 2 কোটি 40 লক্ষ, 2.5 কোটি মানুষ, ঠিক আছে। সো প্রেজেন্স অর ইন্টারেস্ট, এখানে কি লিখছে, পিপল রেগুলারলি ইন or who have shown interest or in your location. So people in or regularly in. প্রেজেন্স মানে হচ্ছে যারা এখানে সব সময় থাকে অথবা সব সময় আসা যাওয়া করে। আপনি যে লোকেশনটা সিলেক্ট করলেন ওই লোকেশনে সব সময় থাকে অথবা আসা যাওয়া করে এমন মানুষজনদেরকে আপনি সিলেক্ট করলেন। সো ইন্টারেস্ট মানে হচ্ছে ওই লোকটা এখানে থাকেও না, সবসময় আসা যাওয়া করে না, বাট সেটাতে আগ্রহ দেখাইছে। লেটস সে ধরেন সুইজারল্যান্ড, এখানে কি আপনার আগ্রহ নাই? সুইজারল্যান্ড বৃষ্টির দিনে, নেচার হচ্ছে অ্যামেজিং লোকেশন, আপনারা ইউটিউবে সার্চ করলে দেখবেন। সো আমি জাস্ট ইউটিউবে সার্চ করে করে সুইজারল্যান্ডে ভিডিও দেখতেছি, অথবা সুইজারল্যান্ডে বিভিন্ন লোকেশন দেখতেছি, ওকে। অথবা আমি থাইল্যান্ডের বিভিন্ন হোটেল নিয়ে ঘাটাঘাটি করতেছি, থাইল্যান্ডের লোকেশন, হ্যাঁ বালি দেখতে কিরকম, বালিতে কি কি কটেজ আছে, বিমানের টিকিট প্রাইস কত, হ্যান ত্যান, এগুলো আমি দেখতেছি। আমি তো এখানে আছি, তা আমি ওই লোকেশনটার প্রতি কি শো করলাম, ইন্টারেস্ট শো করলাম। সো এইটাই ওই আপনি যে লোকেশনটা টার্গেট করছেন ওই লোকেশনে যারা ইন্টারেস্ট শো করছে তাদেরকেও গুগল অ্যাড দেখাই দিবে। কোন সময়? যখন আপনি প্রথম অপশনটা সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? কঠিন কিছু বুঝাইলাম? হ্যাঁ বলবেন যে স্যার কঠিন হয়ে গেছে, একটু সহজভাবে বুঝান, তাহলে আমি আবার বলবো। আমরা স্বাভাবিকভাবে এইটাই দিলাম যে পিপল ইন অর রেগুলারলি ইন, ওকে। তো দিয়ে নেক্সট দিয়ে সেভ করে দিলাম, হয়ে গেল। ল্যাঙ্গুয়েজ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি যেই লোকেশনে যে কান্ট্রিতে অ্যাড দেখাই দিচ্ছেন ওই কান্ট্রির লোকেশনটা ল্যাঙ্গুয়েজটা কি ওটা অ্যাড করে দিতে হবে। আমাদের কান্ট্রির ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, এখানে সাজেস্টেড দেখাইতেছে অলরেডি, সেখানে অ্যাড দিয়ে দিলাম। আপনি যদি জার্মানিতে অ্যাড রান করেন তাহলে কি জার্মান ইংলিশে কথা বলে, জার্মান কিতে কথা বলে, জার্মান কোন ভাষায় কথা বলে? ডয়েচে ভেলে, ডাচ ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? ডাচ ল্যাঙ্গুয়েজে কথা বলে। স্পেন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে? স্প্যানিশ।
ওরা হচ্ছে ইতালি। কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে আচ্ছা বলেন? হ্যাঁ, শীত লাগে। আচ্ছা, আমাকে শেষ একটু ধরে। ইতালি ল্যাঙ্গুয়েজ, ইতালি 3 ভাষায় কথা বলে: স্প্যানিশ, ফ্রেঞ্চ, গ্রিক, স্প্যানিশ। গ্রিক ভাষা, গ্রিক, রোমান্স, সো ফ্রেঞ্চ বলতে পারো, স্প্যানিশ বলতে পারি। খুবই ইন্টারেস্টিং ওদের ভাষাগুলা। আচ্ছা, আর ইংলিশও চলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, বাট খুব একটা ভ্যালু দেয় না আর কি ওরা। এই যে গ্রিক ভাষা আছে এখানে, হিব্রুতে কারা কথা বলে জানেন? ভাষা, হিব্রু কারা ইউজ করে? ইসরায়েল, ইহুদিরা। হাঙ্গেরিয়ান, ইন্দোনেশিয়ান, আইসল্যান্ডিক, ইতালিয়ান আলাদা একটা ভাষা। এগুলো কাছাকাছি আর কি, স্প্যানিশ, ইতালি, জার্মান, সবগুলোই তো ইউরোপ। সো এই জন্য যেই দেশ টার্গেট করতেছেন ওই দেশের ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করে দিতে হবে, এটা বেটার। সো অ্যাজ ইউজুয়াল নেক্সট দিয়ে ক্যাম্পেইন ক্লিক করে পাবলিশ করে দিলেন, এই কাজ। তাহলে আজকে আমরা কি দেখলাম? বিডিং স্ট্র্যাটেজি আর লোকেশন টার্গেটিং, এই দুটো জিনিস দেখলাম।